আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে এবং অনুষ্ঠানটি পরিচালনা এবং পরিকল্পনা আছেন জনাব এ কে পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনহা এম এ সাইদ। প্রিয় দর্শক, বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, এই দিনটি গুরুত্ব উপলব্ধি করে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং তার আলোকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে আছেন জনাব আব্দুল মজিদ, সাবেক এনবিআর চেয়ারম্যান। আমার বায়ে প্রথমে আছেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, সাবেক নদী কমিশন চেয়ারম্যান, নদী কমিশন। এবং সর্বশেষ আমার নিকটতম বায়ে আছেন মৌসুমী জেরিন, বিএনপি সংশ্লিষ্ট রাজনীতির সাথে জড়িত আছেন। জনাব আব্দুল মজিদ, আপনি একজন অভিজ্ঞ আমলা এবং বিদগ্ধজন। আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে এই মুহূর্তে বাংলাদেশের এই পর্যন্ত অগ্রগতি কি আপনার দৃষ্টিমতে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাংলাদেশের বয়স 55 বছর হতে চলেছে। প্রথম থেকেই বিভিন্ন আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা এবং সে বিষয়টা যথাযথভাবে স্বীকৃত হয়েছে এবং বিশেষ করে পরবর্তী 2-3 দশকে আমাদের বেগম সুফিয়া কামাল এবং আরও অন্যরা, রাজনীতিতেও অন্যরাও মোটামুটি নারীদের বিষয়গুলোকে কিন্তু ফোরফ্রন্টে নিয়ে এসেছেন। যেমন আমরা চিন্তা করতে পারি 90-এর দশকে যখন নতুন গণতান্ত্রিক সরকার আসলো, সেই বছরেই, সেই 2-3 বছরেই কিন্তু নারীদের উন্নয়নের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়। যেমন এই বাচ্চাদের মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া, শিক্ষার বিষয়টা ইয়ে করা, তারপরে আরও বেশ কয়েকটা পদক্ষেপ কিন্তু আপনার 90-এর দশকের মাঝামাঝি সময় থেকেই বেশিভাবে এটা উঠে এসেছে। এবং পরবর্তীকালে আমরা জেন্ডার যে বিষয়টা, বিশ্বের সিডিওর যে চুক্তি, সেই চুক্তিতেও আমরা এটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এনেছি এবং সেই থেকে মোটামুটি আমাদের এই মুহূর্তে প্রশাসনে বা অন্যান্য জায়গায়ও কিন্তু নারীদের একটা গৌরবময় উপস্থিতি এবং সুন্দরভাবে ব্যবস্থা করার বিষয় এসেছে। তবে সার্বিকভাবে যেটা হয়তো যতটা হওয়া উচিত, যেমন গতকাল একজন আমাকে প্রশ্ন করতেছিলেন যে আপনার এনবিআরে যারা দেয়, ট্যাক্স দেয়, তো সেই ট্যাক্সের তো দেখা যাচ্ছে 1/4 হচ্ছে নারী। আর আমি বললাম এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার ব্যাপারে। একটা সংসারে কে কর দেবে তার যে পরিচয়, সেইটা থেকেই এটা আসবে। তবে এটা ঠিক যে আমরা এনবিআর থেকেও নারীদের জন্য করের ওই যে এটা কি বলে স্ল্যাবটা, এটা ওখানে একটা বিশেষ সুযোগ দেওয়া আছে। এবং এসএমই ফাউন্ডেশন এবং আরও অন্যরাও নারী উদ্যোক্তাদের দেওয়ার ব্যাপারে তারা বিভিন্ন সময়ে যে দাবি জানিয়েছে, সেগুলোর প্রতি আস্তে আস্তে স্বীকৃতি দেওয়া হচ্ছে বা জানা হচ্ছে। অর্থাৎ সেই কাজী নজরুল ইসলামের সেই কথার মতন আর কি, এই সমৃদ্ধির বা সব কিছুর অর্ধেক আনি আছে নারী, অর্ধেক তার নর। এই বিষয়টাকে এক জায়গায় করে আনবার জন্যেই কিন্তু আমি জাপানে 6 বছর ছিলাম, সেখানেও কিন্তু ওই জিনিসটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন নারী, তিনি শুধু নারী নন, তিনি একই সাথে উন্নয়নেরও সহযোগী, সংসারেও যেমন সহযোগী, উন্নয়নেরও সহযোগী, এবং সেইভাবে তাকে আনতে হবে। আপনি দেখেন গত 54-55 বছরে আমাদের দেশের কিন্তু মহিলারাই, নারীরাই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন, স্পিকারও পর্যন্ত হয়েছেন। অর্থাৎ ক্রমান্বয়ে বোধ অর্থ, সামাজিক, রাজনৈতিক বিষয়েও কিন্তু নারীদের একটা অগ্রগণ্যগত হচ্ছে। সেই জন্যে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 90-এর দশকে প্রথম অর্ধে বাংলাদেশের নারী শিক্ষার ব্যাপারে, নারীদের অগ্রগতির ব্যাপারে যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, যেমন বেগম রোকেয়া পদক, এটাও কিন্তু শুরু সেই সময়। যেমন আপনি দেখেন 1976 সালে কিন্তু এই যে 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, এগুলো কিন্তু শুরু করা হয়। তো অর্থাৎ সেই প্রারম্ভিক যে উদ্যোগগুলো, যে বিষয়গুলো, সেগুলোকেই আমি মনে করি যে ক্রমান্বয়ে একটা ফলপ্রসূ একটা অবস্থানে আসছে। আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করি সব কিছুকে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি তো ভালো ভালো কথা বলেন টক শোতে, এবং
আপনার গুরুত্বটা সে দিতে যথেষ্ট অনুধাবনযোগ্য। থ্যাংক ইউ। জনাব আব্দুল মজিদ যে কথাগুলি বললেন, আমাদের সে একই কথা আছে। এই পর্যন্ত আজ পর্যন্ত অদ্যাবধি নারীর যে সুযোগ সুবিধা বাংলাদেশে আছে, আপনার দৃষ্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকাটা কোনটা, ক্ষেত্র কোনগুলো? রাজনীতির ক্ষেত্রে আপনি দেখেন গত 34 বছরে আপনার কেয়ারটেকার সরকারের বছর দুয়েক বাদ দিলে এই বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে শাসিত হয়েছে দুজন নারীর দ্বারা। এই এবং রাজনীতিতে তারা ডমিনেন্ট ফিগার ছিলেন। যখন তারা রাজনীতিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, সম্পূর্ণ বিএনপি রাজনীতিটা তার কন্ট্রোলে ছিল, তাকে মেনেই কিন্তু। এবং একইভাবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু শেখ হাসিনা এখনও কন্ট্রোল করেন। এটা একটা অভূতপূর্ব বিষয়, যে দেশে নারীরা এত নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমরা দেখি বিভিন্নভাবে। সেই দেশের দুইজন যে প্রধানমন্ত্রী নারী ছিলেন, এটা একটা কন্ট্রাডিকশন। আরেকটা জিনিস আপনি দেখেন যে আমাদের দেশের নারীরা কিন্তু অনেক আগে ভোটাধিকার পাইছে। 1935-এ যখন 37-35-এ থেকেই কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু একসাথে এই ভারত উপমহাদেশের ভোটাধিকার পাইছে। সেই তুলনায় আপনি বহু বছর পরে 1970-তে সুইজারল্যান্ডের নারীরা আপনার ভোটাধিকার পাইছে। এই যে আন্তর্জাতিক দিবসটা কিন্তু নারীর অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, তার মানবিক অধিকার, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটসের জন্যই কিন্তু এই 1911 সালে এই আন্তর্জাতিক নারী দিবসটা শুরু হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আপনার অনেক উন্নতি করছে। তো বাংলাদেশের উন্নতি হয়েছে অনেক, এবং বাংলাদেশের অর্থনীতির 1/3 বলবো, 1/3-এরও বেশি নারীদের দ্বারা, নারীদের কন্ট্রিবিউশনে। আপনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি কিন্তু নারী সমাজ। আপনি যদি নারীদের যদি এমপ্লয়মেন্ট তারা যদি না থাকতো, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবে ফ্লোরিশ করতে পারতো না। সেই তুলনায় তাদের যে হিউজ কন্ট্রিবিউশন, সেই তুলনায় তারা কিন্তু সেটার রিওয়ার্ড পাচ্ছে না। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তারা আগাই গেছে, প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু আগাইছে। প্রশাসনিক ক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রেই অনেক ডিসি আছেন, এসপি আছেন। আপনার ইউরোপ আমেরিকায় কিন্তু এই প্রশাসনে নারীদের এত দেওয়া হয় না, এত বেশি নাই বলতে গেলে তাদের সংখ্যা। সেই হিসেবে আমি দেখি যে একটা কন্ট্রাডিকশন আছে বাংলাদেশে। নারীদেরকে আমরা রাজনীতিতে অনেক দূর নিয়ে গেছি, শিক্ষায়ও নারীরা এখন কিন্তু অগ্রগণ্য। এর জন্য আমি বলবো যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে নারীদের শিক্ষায় বেতন মুক্ত করে দেওয়া, মানে ফ্রি করে দেওয়া। এটা কিন্তু এই সাবকন্টিনেন্টে এটা কিন্তু প্রথম ছিল। এটা মাহবুব আলম যে অর্থনীতিবিদ ছিলেন এই জাতিসংঘে, উনি কিন্তু এটা একটা তার বক্তৃতায় এটা উল্লেখ করছেন। আজকে সেই ধারাবাহিকতাটা বজায় রাখা হয়েছে, নারীরা শিক্ষায় কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আপনি দেখবেন যে স্কুলগুলিতে কন্যা মেয়ে শিশু গার্লসদের পার্সেন্টেজ কিন্তু বেশি, এবং সেইটা একটা গুড সাইন, এটা ভেরি গুড সাইন। যা ওই যে সেই নেপোলিয়নের কথা, যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। তো আমরা সেই জিনিসটাই আজকে স্মরণ করি। আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে 6 জন অদম্য নারীকে দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে বেগম খালেদা জিয়া আছেন, রাজনীতিতে অদম্য নারী হিসেবে তাকে দেওয়া হয়েছে। আমরা অভিনন্দন জানাই। আরও যে 5 জন পেয়েছেন, তারাও তাদের স্ব ক্ষেত্রে যথেষ্ট। জি, থ্যাংক ইউ। আপনার কাছে আসবো আমি। থ্যাংক ইউ। মৌসুমী জেরিন, আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনার দৃষ্টিকোণ থেকে আমরা কি অর্জন করলাম, সামনে কি করব? অ্যাকচুয়ালি 1995 সালের বেইজিং থেকে আজকে 2026 সালের এই যে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসের আজকের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, ন্যায্যতা ও পদক্ষেপ সব নারী ও বালিকাদের জন্য। একটা বৃহৎ মেসেজ রিলেট করছে এই জিনিসটা। যেমন ন্যায্যতা, এটা কিন্তু একটা বিমূর্ত ধারণা নয় কেবল, এটা একটা নৈতিকতার প্রশ্ন।
আমি মনে করি বাংলাদেশের একজন জনগণ হিসেবে এই বিমূর্ত ধারণাতে আমরা অনেকটা এগিয়ে আছি, যেখানে জাতিসংঘের অনেকগুলো দেশের মধ্যে 32টা কান্ট্রির উইমেন্সদেরকে পাসপোর্ট করতে হলে পুরুষদের অনুমতির প্রয়োজন হয়। বিভিন্ন পদক্ষেপ কন্টিনিউ করছে, সেখানে আমাদের বাংলাদেশের নারীরা অনেক দূরে এগিয়ে গেছে। 18টা দেশের নারীরা 18 কান্ট্রি তারা নিজেদের ইচ্ছামতো কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে গেলে পুরুষদের ভূমিকার প্রয়োজন হয়। আমি মনে করবো যে সেক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য অনেক প্রাপ্তি। উনি প্রথম চালু করেছিলেন উপবৃত্তি, উনি প্রথম চালু করেছিলেন বালিকাদের বিনা বেতনে স্কুল অধ্যয়ন। তো এই যে পদক্ষেপগুলো ধীরে ধীরে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। বালিকা বিবাহ রোধে, যেখানে সারা বিশ্বে প্রতি সেকেন্ডে 2টি বাল্যবিবাহ হয়, গড়ে 1,50,00,000 বাৎসরিক বিয়ে হচ্ছে, সেখানে আমাদের বাল্যবিবাহ কমে এসেছে, বাল্যবিবাহ হ্রাস করে এসেছে। এখন আমাদের বাংলাদেশের মানুষের কাছে বা আমাদের বাংলাদেশের যে জিনিসটার ঘাটতি আছে, সেটা আমার কাছে মনে হয় আইনি সমতা। আইনি সমতা যেমন আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সেই আইনটা পুরুষ মানুষ বা একটা ছেলে যেভাবে ভোগ করতে পারে, 64% উইমেন্সরা সেটা ভোগ করতে পারছে না। আমাকে এখন কাজ করতে হবে এভাবে যে আমার এই আইনি সময়তাটা আমি কীভাবে নিয়ে আসতে পারি। আমি মনে করি বহির্বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশের মেয়েরা যথেষ্ট স্বাবলম্বী। ওনার কথা তুলছে গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের প্রধান একটা জায়গা, সেখানে গার্মেন্টসে অনেক বেশি ডেভেলপ করছে, সেই জায়গাটা আমাদের নারী দ্বারা অনেক বেশি কন্ট্রিবিউটেড। আপনি শিক্ষা খাতে যান, শিক্ষা খাতে নারীদের আহ্বান, প্রশাসনে যান, প্রশাসনে উদ্যোক্তাদের মধ্যে তো এখন হিউজ একটা ডিমান্ড করছে, নারীরা লিড করছে, নারী উদ্যোক্তারা বিশাল পরিমাণে আমাদের অর্থনীতির কন্ট্রিবিউশন করছে। এখন আমাদের এই আইনি সময়তাটা আর ন্যায্যতা, নৈতিকতার জায়গাটা, এটা যদি আমরা লিড করতে পারি। আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমাদের শুধু শহর কেন্দ্রিক নারীদের কথা চিন্তা করলে হবে না। মফস্বলে যারা থাকেন, গ্রামে যারা থাকেন, আমার দাদিরা, আমার চাচিরা হয়তো এতটা শিক্ষা ব্যবস্থায় তারা নিজেদেরকে গড়ে তুলতে পারেনি, তাদের মধ্যে তাদের অধিকার বোধ জাগ্রত করা, রাজনৈতিকভাবে তাদেরকে সচেতনতা করা, তাদেরকে কর্মমুখী করা, এই কাজগুলোকে যদি আমরা কন্ট্রিবিউশন করে নিয়ে আসতে পারি, আগামী 8ই মার্চ আমাদের জন্য বিশাল বড় একটা পদক্ষেপ হবে। আমার সরকার এর জন্য বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জনাব আব্দুল মজিদ, সারা বিশ্ব তোলপাড় মধ্যপ্রাচ্য নিয়ে, আমেরিকা, ইসরায়েল, ইরান, সর্বশেষ পরিস্থিতি যেদিকে যাচ্ছে সবাই শঙ্কিত। কি হবে আসলে, কি হবে? আসলে যেটা হবে যে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতিতে একটা প্রচণ্ডভাবে আলোড়ন সৃষ্টি হবে। হ্যাঁ, যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে কিন্তু 1943 সালে আমাদের এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষ, মানুষেরই ওই আর্মিরা তারা সব খাবার এক জায়গায় নিয়ে রেখে করতে পারেনি। 1943 সালে যে দুর্ভিক্ষ, বেঙ্গল ফেমিন যেটা বলা হয়, ঠিক একই অবস্থা 1973 সালে আপনার মধ্যপ্রাচ্যে আরব, ইসরায়েল, ওই যে অয়েল শক, যেটা আমরা বলি অয়েল শক আর কি, তেল নিয়ে যে যুদ্ধ হয়েছিল, সেইটার প্রেক্ষাপটে কিন্তু 1974 সালে আমরা আর একটা বড় ধরনের একটা দুর্ভিক্ষের একটা কাল অতিক্রম করেছিলাম প্রচণ্ডভাবে। ইট ইজ দ্য রেজাল্ট অফ 1973 অয়েল শক, যে এটা হলো আর কি। এবারও সেটাই, যে এখানে যে যুদ্ধ, আমি মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ আলাদা করে ডেফিনেশন করে বলার দরকার নেই। ইট ইজ অলরেডি দেয়ার। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে যুদ্ধ হচ্ছে, এটা আসলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধই হচ্ছে। এবং এতে প্রথম যে ক্ষতি বিষয়টা হবে সেটা হচ্ছে জ্বালানি তেল, আবার বলি জ্বালানি তেল বা জ্বালানির বিষয়, এটাই এখন প্রধান বিষয়। কেননা ওই জ্বালানি দিয়েই আমার বিদ্যুৎ তৈরি করতে হয়। ওই বিদ্যুৎ না তৈরি করলে আমি পানির পাম্প চালাতে পারি না। হ্যাঁ, আমি বিদ্যুৎ ছাড়া আমার এখন চলা খুব কঠিন। আমি পানি যে নিচের থেকে তুলবো সেটার জন্য আমার বিদ্যুতে চালিত বিষয় লাগতেছে, ইত্যাদি ইত্যাদি। তা সুতরাং জ্বালানি তেলের সরবরাহকে বিঘ্নিত করা বা এর যে প্রতিক্রিয়া, এটার সাথে ওর যে প্রতিদিন ডলারের দাম বাড়তেছে ব্যারেল প্রতি, ওইটা তো এসে আমার উপরও পড়বে। এবং আমার ইকোনমি এমনভাবে পরস্পর প্রযুক্ত যে একটাই যদি কোনো সমস্যা হয় তাহলে এর সাথে অনেকগুলো পরিবহনের সমস্যা হবে। ও আপনার এই সেচ যন্ত্রে, এই যে এখন আমার বড় মৌসুম চলতেছে, বড় মৌসুমে আমি যদি ওই পানি না দিতে পারি তাহলে আমার এই একটা বড় একটা মৌসুম কিন্তু আমার
বিরাট অসুবিধা যাবে। যার জন্যই ওই যে কর্মসূচিটা, এটা কিন্তু 76-এর দিকে মরহুম জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেব যেটা করেছিলেন খাল কাটা কর্মসূচি, এটা কিন্তু অত্যন্ত দূরদর্শী একটা পদক্ষেপ ছিল। সেই দূরদর্শী পদক্ষেপটাই এই যে আমার যদি খাল বিলে পানি থাকে, আমার যদি পানি সব থাকে, তাহলে আমার এই যে সেচের জন্য আজকে আমার এই যে মেশিনের উপরে ব্যবহার করতে হয় না, বিদ্যুতের উপরে ব্যবহার করা লাগে না, লাগে না। আমার পানি থাকবে, পানির প্রবাহও থাকবে, সেই পানিতে মাছ চাষও হবে এবং আমার পরিবেশেরও হবে। তা সুতরাং আমার একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের আনতে হবে। অল্টারনেটিভ ব্যবস্থা না রাখলে আত্মসংস্থান, সংহতিমূলক বিষয় না নিলে আমাকে অল্টারনেটিভ রাখতে হবে। যেমন আমি বলি আমার অনেক বিদ্যুৎ ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র কিন্তু আছে, পটেনশিয়াল আছে, আমি সেটা খনন করিনি বা করছি না। এটা যদি করতাম তাহলে আমার ওই বিদেশ থেকে ওই যে এলএনজি আনা কিংবা আদানির বিদ্যুৎ আনার উপরে আমার নির্ভরশীল থাকতে হয় না। কারণ ওই যে এলএনজি বা ওই যে বিদ্যুৎ আজকে এই যুদ্ধের সবচেয়ে প্রধান উপলক্ষ হয়ে গেছে। এটা আমার এখানে কোনো ভয় থাকতো না যদি আমার নিজের মতো নিজের বিদ্যুৎ, নিজের গ্যাস, নিজের সব কিছু আমার এখানে আছে। আমার ওই যে পানি, আমি বলছি আমার নদী, আমার গঙ্গায় পানি ফারাক্কায় আটকে দিয়ে আমাকে যে মরুভূমি করেছে, এটাও কিন্তু সেই সময় 1976-এর ওই কর্মসূচিতে এটা ছিল যে আমরা ওইটাকে কমব্যাট করবো বাই ডিগিং আওয়ার ক্যানেলস অ্যান্ড এটসেট্রা। এটা ওটা হতে হবে আর কি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ পানির সাথে আপনার সম্পর্ক জটিল। জটিল। এই যে হরমুজ প্রণালী, সুয়েজ খাল, এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয়। তো ঝাপটা তো বাংলাদেশে লাগবে, কিন্তু যেহেতু ইরান বলেছে আমরা মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ওই ঘাঁটিগুলো আমেরিকা ব্যবহার করতে না দেয়, আমাদের আক্রমণ না করে, আমরা ওই সমস্ত দেশগুলোকে আমাদের এখানে হরমুজ প্রণালী বাধা দিব না, চলে যাবে। শুধুমাত্র আমেরিকা, ইউরোপের যে কোনো জিনিস আমরা এখানে আটকাই দেব। আপনি কি মনে করেন কার্যকরীভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব? পার্শিয়ালি করতে পারবে, কারণ আপনার পার্সিয়ান যে সাগর, পার্সিয়ান আর ওমান সাগর, এই দুইটা সাগরকে কিন্তু কানেক্ট করছে হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। এখন এখান দিয়ে কিন্তু আপনার 20% তেল সারা পৃথিবীতে যায়। সারা পৃথিবীতে যায় না, অ্যাকচুয়ালি ইস্ট এশিয়ান এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলিতে যায় এই পোর্টগুলি দিয়া, এই হরমুজ প্রণালী দিয়া। আর আমাদের জন্য একটু জটিল হয়ে গেছে যে আমরা যে এলএনজি নির্ভর একটা জ্বালানি ব্যবস্থা আমরা গড়ে তুলছি, যেটা সুইসাইডাল হয়েছে আমাদের জন্য। এখন এই এলএনজি আসে, আমাদের 80% এলএনজি লং টার্ম চুক্তি করা হচ্ছে কাতার কোম্পানিগুলির সাথে। কাতারের এলএনজি যে ফ্যাসিলিটিস সেটা বন্ধ। আর যদি থাকে আপনার ওখান থেকে তো আসতে হবে, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু আসতে হবে। বাকি 20% এলএনজি আসে আপনার ওমান বা অন্য জায়গায় স্পট মার্কেটে। তবে এটা আর একটা সাইড আছে যে আমেরিকা যে চুক্তিটা চাপাই দিছে আমাদের উপরে, সেই চুক্তিটার মধ্যে কিন্তু একটা জিনিস আছে যে আগামী 15 বছর এলএনজি আমাদেরকে বাধ্যতামূলকভাবে $1 বিলিয়ন এলএনজি আমেরিকা থেকে কিনতে হবে। সুতরাং এই ক্ষেত্রে মনে হয় এই জিনিসটা একটু ভালোই, হয়তো দাম বেশি পড়বে, হয়তো ট্রান্সপোর্ট কস্ট বেশি হবে, কিন্তু ডাইভার্সিফাইড হয়ে গেল যে আমাদের রিচের। আর এখন আপনার এরা চাইনিজ শিপকে আসতে দিচ্ছে, বাংলাদেশি শিপ আসছে অলরেডি, কত 15টা শিপ কিন্তু হরমুজ প্রণালী পার হয়ে চিটাগাঙে ল্যান্ড করছে। তোমাদের জ্বালানিও আছে, এলএনজিও আছে, এটা কিছুটা হবে। কিন্তু অলরেডি তেলের দাম $90 পার হয়ে গেছে, কিন্তু $75 থেকে $90 পার হয়েছে। এটা আরও বেশি হবে, কারণ আপনার প্রথমত হচ্ছে ইন্স্যুরেন্স বেড়ে গেছে। হরমুজ প্রণালীতে আসতে দিচ্ছে, কিন্তু কোন মিসাইল এসে জাহাজ আমার হবে, ইন্স্যুরেন্স তো অনেক বেড়ে গেছে। এটার একটা ইম্প্যাক্ট আমাদের উপরে আছে। এখানে ট্রাম্প সাহেব তো অনেক জিনিস করেন, উনি কল্পনা করে করেন বা হুইমজিক্যালি করেন। ওনার ধারণা ছিল ইরান উইল কলাপস ইন 5 to 7 days। ইরানের যে আয়াতুল্লাহকে মেরে ফেললে, এবং মেরে ফেলছে উইথ 40 জেনারেলস মেরে দিছে। এর ফলে ওই ইরানের যে গভর্নমেন্টটা ডিজারি হয়ে যাবে, একেবারে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিন্তু ইরানিয়ানরা ওইভাবে হয় নাই কেন? ইরানিয়ান সিভিলাইজেশন 5000 ইয়ার্স, সেখানে আলেকজান্ডারও আক্রমণ করে খুব একটা সুবিধা করতে পারে নাই। ইরানিয়ানরা দাবা খেলার এক্সপার্ট, দাবা খেলা তাদেরই হয়েছে, তারা জানে যে কী করতে হবে। তা
তাদের যে গত জুনে যে আক্রমণ করলো, যে নিউক্লিয়ার স্টক পাইলকে ধ্বংস করার জন্য কিচ্ছু করতে পারে নাই। তাদের নিউক্লিয়ার স্টক পাইল তারা যেভাবে রাখছে, এই যে আমেরিকার যে বাংকার বাস্টার যে এইগুলি বমগুলির ও রেঞ্জের বাইরে, একেবারে মাটির নিচে, কিছুই করতে পারে নাই, এবারও কিছু করতে পারবে না। যে মূল এই আমেরিকার ইসরায়েল যে সে ইরানকে আক্রমণ করার একমাত্র কারণ, প্রধান কারণ হচ্ছে যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে ধ্বংস করে দেয়া। যদি ইরান নিউক্লিয়ার শক্তি অর্জন করতে পারে, তাহলে তো আর মিডল ইস্টে এই ইসরায়েলের আমেরিকার ওই খবরদারিটা থাকতেছে না। তখন কিন্তু এই ইনফ্লুয়েন্সটা ভাগযোগ হয়ে যাবে, মিডল ইস্টের উপর তাদের একচ্ছত্র থাকতে ইনফ্লুয়েন্সটা থাকতেছে না। এইটি হচ্ছে মূল কারণ। এবং ইরান তার এই নিউক্লিয়ার যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামে অনেক দূর আগে গেছে, 60% তারা এনরিচ করতে পারে, এখন 90% পর্যন্ত যাবে। এইটা ধারণা করা হয়, এগুলি তো অনেক সিক্রেট জিনিস, এটা তো আমরা একদম সব কিছু তথ্য জানি না। ধারণা করা হয় উইদিন 1 ইয়ার ইরান তার নিউক্লিয়ার উইপনাইজেশনের প্রোগ্রামে যেতে পারবে, হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। ইরান সম্পর্কে আপনি অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন, আমরা মনে করি হয়তো বাস্তবে ঘটতেও পারে। মৌসুমী জেরিন, আপনি দুজন বিশিষ্ট বক্তব্য শুনলেন, খুব জটিল বিষয়। এখন প্রশ্ন হলো, ইরান চূড়ান্ত পর্যায়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল রাত্রেও বলেছেন, তিনি তার ফ্লাইটে এয়ারফোর্স ওয়ানে কথা বলতেছিলেন, যে কোনো প্রক্রিয়ায় তিনি পিছপা হবে না এবং এই যুদ্ধে তাকে ইরানকে শেষ পর্যন্ত বাধ্য করবে সে নিউক্লিয়ার প্রোগ্রামটা বাতিল করার জন্য। আপনি কি মনে করেন পরিস্থিতি সে জায়গায় আছে এখন? অ্যাকচুয়ালি যে প্রথম ওনার কথার মধ্যে সমর্থন দিয়ে আমি বলছি, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণার অপেক্ষা মাত্র। আমরা যে একটা যুদ্ধ প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আসলে অনেক কিছু বলা সম্ভব, কার্যে পরিণত করাটা খুব দুরূহ ব্যাপার। ইরানের যে উনি বললেন আগামী 1 বছরের ভিতরে ওরা এমনভাবে ওয়েপেনটা ব্যবহার করার মতো শক্তিশালী হয়ে যাবে, সেখানে ওরা ছেড়ে দিবে, এটা আসলে ভাবা ঠিক না। এখন দুপক্ষই, আমি আমার শক্তি প্রদর্শন করছি, ইরানের শক্তি প্রদর্শন করছে, ট্রাম্পের শক্তি প্রদর্শন করছে। মাঝখান থেকে ভোগান্তিতে হচ্ছে কি বিশ্ব অর্থনীতি বাজার, তারা একটা বিশাল পরিমাণে ধাক্কা পড়ছে। আমরা একজন বাংলাদেশি হিসেবে আমার একটাই প্রত্যাশা, যুদ্ধ নয়, শান্তি হচ্ছে প্রত্যাশা। কিন্তু যে ট্রাম্প প্রশাসনে আসার পর থেকে যুদ্ধের যে একটা তড়িৎ ঘড়িৎ লেগে গেছে, এটাকে ওনাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমি একজন রাজনীতি কর্মী হিসেবে আমার এটুকু মনে হয়, ওনাকে নিজে রাশ টানতে হয়। উনিও একজন মানুষ, আমরাও মানুষ, সেই মানবিকতার জায়গা থেকে ওনাকে রাশ টানতে হবে। আপনি আমাকে আক্রমণ করবেন, আমি বসে থাকবো, বিষয়টা কিন্তু এরকম না। ইরানের প্রতি আক্রমণ করার কারণে ইরান সেটা খেপেছে এবং ইরান কখনোই ছেড়ে দিবে এটা ভাবার কোনো সুযোগ নাই। তাদের প্রধান নেতা যেখানে নাই, তাদের এতদিনের একটা সরঞ্জাম আমাদের সাজানো, সেখানে আর যে একটা কথা আসছে না যে পার্সিয়ালিটি করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বা ইউরোপের আসতে দিবে না অন্যান্য দেশ, এটা আসলে খুব দুরূহ একটা ব্যাপার, খুব কঠিন একটা কনফিগারেশনের জায়গা। সেখানে এত সহজভাবে যেটার ইফেক্ট আমার বাংলাদেশে পড়বে না সেটা না। তবে আমি একটা জিনিস মনে করি, আমার বৈশ্বিক অর্থনীতির জায়গা থেকে আমি আমার দেশের কথা বলতে পারি। আমাদের মরহুম জিয়াউর রহমান, উনি যে খাল খনন কর্মসূচি নিয়েছেন, আমরা যদি চিন্তা করি উই আর এ ডেভেলপড কান্ট্রি, আমরা একটা সার্বভৌম কান্ট্রি, আমাদের যে সম্পদ রয়েছে সেটাকে যদি আমরা সুষ্ঠুভাবে ইউটিলাইজ করতে পারি, জিরো টলারেন্স কারাপশনে চলে যেতে পারি, অবশ্যই আমরা আমাদের এককভাবে চলা অসম্ভব, এটা মানা যাবে না, চলতে পারবো। হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন বাধা প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। আমাদের যে বর্তমান দেশ নায়ক তারেক রহমান, উনি যে শান্ত স্থবির একটা রাজনীতি প্রদর্শন করছেন, এরকম শান্তিময় জীবন, এরকম শান্তিময় রাষ্ট্র আমাদের সকলের কামনা। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল মজিদ, গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, ইরানের পরে তারপর আসবে কিউবা। ট্রাম্প বসে থাকবে না, ট্রাম্প সারা বিশ্বকে তছনছ করবে সে। এবং ইতিমধ্যেই কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের সিনেট, তারা কিন্তু প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। আপনি কি মনে করেন আমেরিকান জনগণ এবং কংগ্রেসম্যান তারা এটা ফিল করছে যে ট্রাম্প যা করতেছে তার বিশ্ব শান্তির উন্নয়নের জন্য মোটেই সহায়ক নয়? অবশ্যই তারা ফিল করছে এবং ফিল করা হবে। কারণ আপনি দেখেন, মানে কি বলে, ভিয়েতনাম ওয়ারে তারা হেরিয়ে গিয়েছিল, এখনও কিন্তু গালাগালি দেয় তাদের। এবং ওই
হেনরি কিসিঞ্জার বা আরও অন্যদের এখনই দেয়। কারণ আমেরিকান জনগণ তারা তাদের নিজস্ব বলয়ে তারা থাকে। আর আমি বারবার দিন গুনি ওই ট্রাম্প সাহেবের আর কদিন মেয়াদ আছে, কেননা এটা পাগলামির একটা থাকা দরকার। হ্যাঁ, সমগ্র মানব জাতিকে, অর্থনীতিকে শেষ করে দিয়ে তিনি শুধু তার যেমন আজ দুদিন বলছেন কি যে ওরা নিঃশর্ত ক্ষমা চাক। যুদ্ধ করলেন আপনি, শুরু করলেন আপনি, আমি তো আক্রমণ করি নাই যে আমি ক্ষমা চাবো বা আমি করবো, আপনি আমাকে করলেন, আবার বলছেন ও ক্ষমা চাক। তারা বলে কি কে ওই উত্তরাধিকারী হবে সেটা আমি ঠিক করে দেবো। হাউকাম এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে নিয়ে এসে করা হলো, এগুলো তো একটা যে কোনো একটা জেনারেল একটা সেন্সেও তো এটা বাধে। ওনাকে সে নোবেল পুরস্কারটা দেওয়া হয়নি বলে উনি রাগ করে এটা করলেন। মসজিদা তো নিজে এসে নোবেল পুরস্কারটা ওনারা দিয়েও গেছেন, স্যার নেন আপনার এইটা নিলে যদি আপনার শান্তি হয় এটা হোক। এইরকম একটা সিচুয়েশানে আমাদের ওই দিন গোনা ছাড়া আর উপায় নাই যে আইদার হুইচ ওয়ান ইজ আর্লিয়ার আর কি, আইদার হি উইল ডাই ওর হি উইল রিটায়ার ওর এক্সপায়ার। হ্যাঁ, এটা আমরা আন্তর্জাতিক কূটনীতিকের এর থেকে বলছি না, আমরা ওইভাবে বলছি না একজন ব্যক্তিকে করে, কিন্তু তিনি তো করছেন। তিনি একটা রাষ্ট্রের প্রধান খামেনি, তারকে তিনি কত ক্যালকুলেট করে মেরে ফেলবেন। আপনাকে ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ। আপনাকে শুধু একটা 30 সেকেন্ডের প্রশ্ন, ট্রাম্প নেতানিয়াহু সভ্যতার আশীর্বাদ না অভিশাপ? না, এখন তো 30 মিনিট। ইহুদিদের Yes or জন্য- not? না, সভ্যতার কোন সভ্যতা? আপনি যদি জুডিও খ্রিস্টিয়ান সভ্যতা দেখেন তারা আশীর্বাদ। আমি বর্তমান সভ্যতা বলছি। আচ্ছা, আর যদি আমাদের ইসলামিক সভ্যতা দেখেন তারা একেবারে অভিশাপ। কোনো শুধু, তবে মোদী সাহেবের কথা একটু বলি, এটি হিউম্যান নেচার যে সে বিরোধী ওই ইরানে কে নতুন প্রেসিডেন্ট হবে বা কি হবে ঠিক করে দেয়। আমাদের দেশে হয় নাই। আমাদের দেশে শেখ হাসিনা, আপনার বিরোধী দলে কে নেতা থাকবে, কোন বিরোধী কারা আসবে, এটা আমাদের দেশে ছোট ইস্যু হয়েছে, কিন্তু তার হাতে ক্ষমতা থাকলে সে অন্যান্য দেশে জি জি, আপনাকে হিউম্যান নেচার এটা। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে আধা সেকেন্ড, আমরা কি চাবই পৃথিবীর শান্তিতে থাকে না অশান্তি থাকে? অবশ্যই আমরা শান্তি চাইবো। শান্তি চাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছি এবং ইতিমধ্যে আমাদের 3 জন বক্তা তাদের স্ব অবস্থান থেকে অত্যন্ত সুন্দরভাবে আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ব পরিস্থিতি, বিশেষত ট্রাম্প নেতানিয়াহু এই দুজন সম্পর্কে তাদের বক্তব্য দিয়েছেন। আমরাও মনে করি যে পৃথিবীতে যা কিছু ঘটছে তারও একটা পরিণতি শেষ আছে। কেউ যদি পৃথিবী ধ্বংস করতে চায় পারবে না। স্বয়ং আল্লাহ বলছেন তিনি পৃথিবী সাজিয়েছেন, তিনিই দেখবেন কোথায় কী হচ্ছে। উপযাচক হয়ে কেউ কিছু করতে চাইলে পুরস্কার স্বয়ং স্রষ্টার কাছ থেকে চলে আসবে, এবং এই বিশ্বাস রেখেই আমরা শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানটি। ধন্যবাদ।